অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ এবং সর্বোপরি ভূরাজনীতির এক নতুন সমীকরণ দেখছে বাংলাদেশ। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ স্বাধীন ও মেরুদণ্ড সম্পন্ন এক নতুন যুগে প্রবেশ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত 15 বছর ধরে দিল্লিকে খুশি করার যে অলিখিত নিয়ম চালু ছিল তা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছেন মালয়েশিয়া ও চীনকে। আর তাতেই মায়াকান্না করছে দিল্লি। পানি বন্টন চুক্তিতে টালবাহানা, সীমান্তে উত্তেজনা সৃষ্টি, শেখ হাসিনাকে ইস্যু করে চাপ প্রয়োগ, সব মিলিয়ে যেন ভারতের অযাচিত খবরদারির কড়া জবাব দিচ্ছে ঢাকা। এর পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র জীবিত সাক্ষী ও ভারতীয় চর মেজর মুজাফফরের গ্রেপ্তারের পর দুই দেশের সম্পর্কে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষও বলছেন ভারতের সাথে আর কোনো গোলামি বা দাসত্বের সম্পর্ক তারা মানবে না। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেয়ার পর সবার চোখ ছিল তার প্রথম বিদেশ সফরের দিকে। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এসেছিল। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা ছিল প্রধানমন্ত্রী হয়তো প্রথা মেনে সবার আগে দিল্লি যাবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে ভারতের সেই পাতা ফাঁদে পা দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছর প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে জানা গেছে। সরকার প্রধানের সফরের জন্য দুই দেশের মধ্যে যে আস্থার সম্পর্ক থাকা দরকার এই মুহূর্তে তার ছিটেফোঁটাও নেই বলে আলোচনা উঠেছে। ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ঢাকার অনুরোধে দিল্লির নীরবতা, সীমান্তে পুশ ইন এবং সবশেষ শেখ হাসিনাকে মাঠে নামিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতীয় ব্লুপ্রিন্টই এই দূরত্বের মূল কারণ বলে ধারণা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা বলছে বর্তমান প্রেক্ষাপট বুঝতে হলে পেছনের দিকে তাকাতে হবে। বিগত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার ভারতের ইশারা বা অনুমতি ছাড়া কার্যত কিছুই করত না। ভারত সফরে যাওয়া তাদের কাছে এক ধরনের নিয়মে পরিণত হয়েছিল। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ট্রানজিট থেকে শুরু করে অসম চুক্তির মাধ্যমে ভারতের একচেটিয়া আধিপত্য কায়েম করতে সহায়তা করেছিলেন শেখ হাসিনা। কিন্তু দাবি উঠেছে সেই দাসত্ব আর গোলামির শৃঙ্খল থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন তারেক রহমানের সরকার। দিল্লির ছড়ি ঘোরানোর দিন শেষ করে বর্তমান প্রধানমন্ত্রী যেন প্রমাণ করেছেন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কারও অঙ্গরাজ্য নয়। দিল্লিকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটেছেন মালয়েশিয়া ও চীনে। আর এই সফরগুলো থেকে এসেছে কূটনৈতিক নানা সাফল্য। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই জোরদার করেননি, বরং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন, যা দেশের সামরিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে। এর পাশাপাশি দীর্ঘদিন কূটনৈতিক জটিলতা কাটিয়ে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর মতো বড় সুখবর নিয়ে এসেছেন তিনি, যা দেশের রেমিটেন্স প্রবাহে বড় ভূমিকা রাখবে। এরপরেই তিনি যান চীনে। প্রধানমন্ত্রীর এই বেইজিং সফর ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষেত্রে নতুন এক কৌশলগত ভিত্তি তৈরি করেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারেক রহমানের সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে। মোংলা বন্দরের উন্নয়ন ও তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার সম্ভাবনাময় কার্যত দিশেহারা হয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যম ও নীতি নির্ধারকরা। কূটনৈতিক এই টানাপোড়েনের মাঝেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও গোয়েন্দা মহলে বোমা ফাটিয়েছে একটি চাঞ্চল্যকর গ্রেপ্তারের খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র জীবিত সাক্ষী ও অভিযুক্ত ব্যক্তি মেজর মুজাফফরকে বনানী ডিউএইচএস থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার এক ভিডিও বার্তায় একে ভারতের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছেন। ইলিয়াস হোসাইন দাবি করেন মুজাফফর নিজের নাম বদলে জয় ব্যানার্জি বা বিপ্লব সরকার পরিচয়ে ভারতে আত্মগোপনে ছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এলে তাকে দেশে ফিরিয়ে এনে নিরাপদে রাখা হয়। কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি দুইটা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই দুই নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়েতে যাও, তুমি আর কোনো সমস্যা নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইলিয়াস হুসাইনের মতে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, জেনারেল মঞ্জুর হত্যা থেকে শুরু করে পিলখানা ট্র্যাজেডি সবকিছুর পেছনে ভারতের সরাসরি ইন্ধন ছিল। আজকে মুজাফফর
যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে না যাওয়াটা দেশের জন্য ভালো বলে মন্তব্য করেছেন তিনি। সেই সাথে বিকল্প রাস্তা খুঁজে বের করা প্রয়োজন বলেও মনে করেন এই অনুসন্ধানী সাংবাদিক। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না মানে বাংলাদেশের জন্য যেই যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। সরকারের এই বলিষ্ঠ অবস্থান ও ভারতের চাপ এড়িয়ে চলার নীতির প্রশংসা করেছে সাধারণ মানুষও। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক যুগেরও বেশি সময় ধরে চলা ভারতের খবরদারি তারা আর মেনে নেবে না বলেও মন্তব্য করে। আপনারা জানেন ভারত কখন আমাদের ভারত চায় না কোনো কিছুতেই, যারা সবসময় চায় আমরা যেন তারা তাবেদারি করি। সুতরাং তারেক রহমান এখন সিদ্ধান্ত নিচ্ছে এই বাংলাদেশ আর তাবেদারি রাষ্ট্র হিসেবে হবে না। বেগম খালেদা যে সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যে ঘোষণা দিচ্ছে, আমরা ওনাকে এই দেশের আপামর 20 কোটি মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানাই। কারণ এই ভারত কখনো বাংলাদেশের ভালো চায়নি এবং আমাদের তারেক রহমান তা জিয়াউর পরিবার জন্য ভালো চায়নি। আপনারা জানেন বাংলাদেশে যতগুলা 1971 পর যতগুলো অঘটন ঘটেছে সম্পূর্ণ সবগুলোই ভারতের ইঙ্গিত হয়েছিল। ভারত আমাদের প্রথম প্রধান এবং সর্বশেষ শত্রু, আমাদের দ্বিতীয় কোনো শত্রু নাই। যে ভারত বাংলাদেশের রাষ্ট্রের জন্য যে ধরনের তারা ষড়যন্ত্রযুক্ত আছে সেটা আসলে বলার কিছু নাই। এটা আমরা সবাই দেখছি। তবে এই ভারতের ষড়যন্ত্রের কারণে কিন্তু আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি। সে ইন্ডিয়ার সাথে হাতাহাত করে নাই এবং ইন্ডিয়ার ব্যাপারে তার কোনো সান নাই, যার কারণে কিন্তু ইন্ডিয়া সে সফর করে নাই। মালয়েশিয়া গেছে সর্বপ্রথম, তারপরে ওইখান থেকে চীনে গেছে। তো জনাব তারেক রহমান এই কাজ অর্থাৎ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কখনো অন্যের সাথে আপোষ করবে না, ইন্ডিয়ার সাথে ভারতের সাথে আপোষ করবে না। দিল্লিকে আপাতত দূরে সরিয়ে রেখে নতুন সরকার এখন দৃষ্টি দিচ্ছে বিশ্বমঞ্চে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। এর আগেই তার সম্ভাব্য জাপান ও সৌদি আরব সফর নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 12 আগস্ট ঢাকায় বাংলাদেশ জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর টোকিও সফরের রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। খুব শিগগিরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের ঢাকা সফর বা নিউ ইয়র্কে বৈঠকের মাধ্যমে এই সফরের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিশ্লেষকদের মতে ভারত নিশ্চিতভাবেই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু সেই প্রতিবেশীর কাছ থেকে কাঙ্ক্ষিত আস্থার পরিবেশ না পেয়ে বাংলাদেশ এখন নিজের বিকল্প পথ তৈরি করে নিয়েছে। মালয়েশিয়ার আকাশ প্রতিরক্ষা চুক্তি, শ্রমবাজার উন্মুক্তকরণ এবং চীনের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন প্রমাণ করে যে ঢাকা এখন আর দিল্লির উপর নির্ভরশীল নয়। বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণ সবারই এখন একটাই প্রত্যাশা, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতেই নির্ধারিত হবে বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্রনীতি, কোনো আধিপত্যবাদ বা দাসত্বের ছায়াই নয়। বাংলা এডিশন, ঢাকা।